প্রথমে এই গানের ক্লিপটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে। जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदाई मैंने तेरे लिए। অনেক আগের একটা ফেমাস গান, আপনারা এখনো হয়তো অনেক স্টোরি বা বিভিন্ন জায়গায় ফেসবুকে শেয়ার করেন, বাট একটা জিনিস মনে রাখেন, এই সকল গান যদি আপনারা ভুলেও গেয়ে থাকেন বা শেয়ার করে থাকেন তাহলে আপনাদের ঈমান চলে যেতে পারে। শুধু তাই নয়, আপনারা কুফরিতে লিপ্ত হতে পারেন এবং মৃত্যুর পর আপনাদের সাথে আল্লাহ তাআলা কি করবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ প্রথমত দেখেন, গান বাজনা হারাম সেটা একটা জিনিস, কিন্তু শিরক বা কুফরি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করলেও শিরক বা কুফরি গুনাহ কখনো আল্লাহ তাআলা মাফ করবে না। এখন আপনাদেরকে অনেক আগেই বলছিলাম যে এই হলিউড বলিউড থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া সকল কিছু একটা সিক্রেট ক্লাব থেকে পরিচালিত হয় এবং এই পুরো পৃথিবীর মধ্যে 72 মানে 72টা সিক্রেট ক্লাব রয়েছে। অনেকে আমরা এগুলোকে ইলুমিনাতি কালচার বলে থাকি, অনেকে হচ্ছে আপনার ওসাইরাস বলে থাকে, অনেকে ব্রিক ব্রাদার বলে থাকে। মূলত হচ্ছে এরকম করে প্রায় 72টা ইলুমিনাতি সংগঠন আছে যারা পুরো পৃথিবীটাকে পরিচালনা করছে, পুরো পৃথিবীর মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে। মূলত হচ্ছে এদেরকে দিয়ে করানো হচ্ছে বিকজ এদের পিছনে অনেক বড় বড় বলতে পারেন যে মাসিহা বসে আছে বা লিডার বসে আছে যারা হচ্ছে পুরো পৃথিবী কন্ট্রোল করে। এন্ড ওই লিডারদের আবার কন্ট্রোল করে আরেকটা বড় সংগঠন, মানে 3টা ফ্যামিলি আছে যারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করে, তারাই তাদেরকে কন্ট্রোল করে। একটা হচ্ছে আপনার রকফেলার ফ্যামিলি, একটা রথচাইল্ড ফ্যামিলি, আর একটা রয়্যাল ফ্যামিলি। রথচাইল্ড ফ্যামিলি নিয়ে ডিটেলস আপনাদেরকে অলরেডি বলে দিছি যে হচ্ছে তারা মূলত অ্যান্টার্কটিকা থেকে পুরো পৃথিবীকে পরিচালনা করে। এন্ড শুধু তারা না, এই পুরো পৃথিবীর মধ্যে যত লিডার আছে প্রত্যেকটা লিডারদের নির্বাচনের আগে বা বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা অ্যান্টার্কটিকা যায়, সেখান থেকে ঘুরে আসে। এন্ড অ্যান্টার্কটিকা পৃথিবীর এমন একটা প্লেস যেখানে কোনো সাধারণ নাগরিক প্রবেশ করতে পারবে না, কোনো দেশের প্রধানমন্ত্রী চাইলেই প্রবেশ করতে পারবে না, ইউএস এর প্রধানমন্ত্রীকে পর্যন্ত প্রবেশ করতে হলে ওই জায়গায় পারমিশন নিতে হবে। কারণ বলা হয় ওই জায়গাতে নিউক্লিয়ার ওয়েপেন টেস্টিং হয়, বিভিন্ন বাট সত্যিকার অর্থে রিয়েলিটি অ্যান্টার্কটিকা এত বড় একটা মহাদেশ হওয়া সত্ত্বেও অ্যান্টার্কটিকাতে শুধুমাত্র 300-400 লোকই থাকে। আপনার কি বিলিভ হয়? রথচাইল্ড ফ্যামিলি হচ্ছে এমন একটা ফ্যামিলি যারা অ্যান্টার্কটিকাতে থাকে। তাহলে তারা অ্যান্টার্কটিকাতে কিভাবে থাকে? বলা হয় অ্যান্টার্কটিকা খুবই ঠান্ডা হওয়ার কারণে ওই জায়গায় থাকে। বাট পৃথিবীর মধ্যে এমন ঠান্ডা প্লেস আছে যেই জায়গায় তাপমাত্রা -80°C নিচে থাকে, বাট ওই সকল এরিয়াতে তো মানুষ থাকে। তাহলে অ্যান্টার্কটিকা এত বড় একটা কন্টিনেন্ট হওয়ার পর সেই জায়গায় একজন মানুষ থাকে না কেন? বিকজ অনেক ফিলোসোফারদের মতে এবং হচ্ছে অনেকে যারা ওখান থেকে বাইচা ফিরতে বলতে পারেন এমন লোকের মতে, অ্যান্টার্কটিকাতে আপনার বিশাল সাম্রাজ্য আছে যেই জায়গাতে এলিয়েন এবং মানুষরা একসাথে কাজ করে, যেই জায়গায় গ্রীন গ্রহের পানি আছে। অ্যান্ড এলিয়েন সম্পর্কে কিন্তু আমাদের ধর্মগ্রন্থও বলা আছে। অ্যান্ড বারাক ওবামাও কিছুদিন আগে হচ্ছে স্বীকার করছিল, ইউএস এর আগের প্রেসিডেন্ট, যে এলিয়েন আছে। Are aliens real? They're real. সূরা শুরার 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এই দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন। কুরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে। অ্যান্টার্কটিকা সম্পর্কে যখন কথা বলতে যায় তখন মিস্টার বিস্ট, আমাদের বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট খ্যাত, তখন কথা বলতে গিয়ে হঠাৎ করে আটকে যায় এবং হচ্ছে মনে করেন কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। Have you ever been to Antarctica? Yeah. Do you believe in the ice wall? Yeah, I saw the ice wall. There. বিকজ সেও কিছুদিন আগে অ্যান্টার্কটিকাতে গেছিল। অ্যান্টার্কটিকাতে এমন কি জিনিস আছে যেটার জন্য এমন কিছু হইতেছে, নেক্সটে হয়তো আপনাদেরকে অ্যান্টার্কটিকা নিয়ে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবো। বাট এখন যেটা বলতেছিলাম যে শিরক অ্যান্ড কুফরি মূলত মেইন স্ট্রিম মিডিয়া যেটা করে আসছে আমাদের সাথে এতদিন যাবত। বিকজ দেখেন, আপনি একটা শিরিক করে ফেলছেন আর আপনি অনুধাবন করতে পারতেছেন না। আল্লাহ তাআলা ভালো জানে যে মৃত্যুর পর আপনার সাথে কি হইতে পারে, ঠিক না? হয়তো আপনি যদি একটা গুনাহ করে ফেলেন বা আপনি হচ্ছে দেখা যায় গান বাজনা হচ্ছে হারাম, আপনি একটা হারাম করে ফেলছেন, বাট আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে পারে। কিন্তু যদি আপনি শিরক করে ফেলেন, আপনাকে দ্বারা যদি শিরক করানো হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর খুব সহজে ক্ষমা পাবেন বলে মনে হয় না। সো আমি গত ভিডিওতে বেশ কয়েকটা গানের কথা বলছি, এরপর অনেকে আমাকে এই সকল গানগুলোকে সাজেস্ট করতে ভাই দেখে একটু বলবেন। তো আপনাদেরকে একটা গান প্রথমে বলছি যে জান্নাত সাজাই মেনে তেরে লিয়ে, এটা হচ্ছে একটা শিরকি বা কুফরি লাফজ যেটা আমাদের অতি শীঘ্রই বন্ধ করা উচিত। এন্ড আরেকটা গান আছে যেটা শাহরুখ খানের, तू ही तो जन्नत मेरी तुझ में रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं तुझमें रब दिखता है यारा मैं क्या करूं। মানে আপনি একটা মেয়ের মধ্যে সৃষ্টিকর্তাকে দেখতে পাচ্ছেন, নাউজুবিল্লাহ। জিদে সর ঝুকতা হ্যায় ইয়ারা মে ক্যা করুঁ, মেয়ের মধ্যে আপনি সৃষ্টিকর্তাকে দেখতেছেন এন্ড হচ্ছে সেই জায়গায় আপনি হচ্ছে সর ঝুকাইতেছেন, মানে সাজদা দিতেছেন। আপনি চিন্তা করেন যে আমাদের দ্বারা কত বড় বড় কুফরি করানো হচ্ছে এই ছোট্ট লাফজগুলো ইউজ করে, বাট যেগুলো আমরা ধরতে পারতেছি না, বুঝতে পারতেছি না। অ্যান্ড এগুলো যদি বলতে চাই, অনেকে হচ্ছে আমাদেরকে প্রেম বিশেষজ্ঞ আছে, আধুনিক সুশীল সমাজ আছে যারা হচ্ছে বিভিন্ন উসিলা বিভিন্ন জিনিস হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করে আমাকে বোঝানোর চেষ্টা করবে যে ভাই আপনি তো বুঝছেন না, আপনি তো এই সেই। তাইলে চলেন আপনাদের সাথে একটা রিয়েলিস্টিক্যালি ব্রেন গেম খেলি।
সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ট্রেন চালক, আপনি একটা ট্রেন চালাচ্ছেন এন্ড আপনি একটা ট্রেনের চালক। আপনি যে ট্রেনটা চালাচ্ছেন ওই ট্রেনের মধ্যে 10,000 যাত্রী আছে। এখন ট্রেনটা আপনি ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছেন, বা ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে মাঝখানে একটা ডাবল ক্রসিং লাইন থাকে, যে জায়গায় লাইন চেঞ্জ করা যায়। এমন একটা পর্যায়ে ঠিক 50 মিটার আগে আপনি দেখলেন 100 মিটার পিছনে 10 জন লোক যারা ট্রেনের কর্মচারী, তারা কাজ শেষ করে ট্রেনের পাতির উপর বসে, মানে ট্রেন রোডের উপর বসে তারা হচ্ছে নাস্তা খাচ্ছে এবং খোশ গল্প করতেছে। আপনার কাছে কোনো ওয়ে নাই ট্রেনটাকে বন্ধ করা, বা হচ্ছে সিগন্যাল জ্যাম করা, বা হচ্ছে মাইক ব্যবহার করে তাদেরকে সতর্ক করা বা হর্ন বাজানো। আপনার ট্রেনটা সোজা চলে যাবে, শুধু আপনার কাছে একটা ওয়ে আছে, ট্রেনটাকে বাইপাস করে অন্য রোডে নিয়ে যাওয়া। বাট অন্য রোডে একজন লোক দাঁড়ায় আছে। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি ওই 10 জন লোককে মারবেন নাকি একজন লোককে মারবেন? ডেফিনেটলি আপনারা ম্যাক্সিমাম সিদ্ধান্ত নিয়েছেন যে 10 জনের থেকে একজনের জীবনের মূল্য অনেক কম, তাই আমরা একজন লোককে মারবো, 10 জন লোককে মারবো না। অনেকে এই সিদ্ধান্তটা নিয়েছেন, কমেন্ট বক্সে জানাবেন এমন সিদ্ধান্ত আসলে কি নিছেন। একজন লোক দাঁড়ায় আছে ওই জায়গায়, এই একজন লোক আর কেউ না, আপনি যেহেতু ট্রেন চালক, সে আপনার ছেলে অথবা আপনার বাবা অথবা আপনার মা। এখন আপনি কি করবেন? এখন আপনাদেরকে একটা জিনিস বলে দেখেন, 10 জন লোককে যে মারতেছেন এটা কিন্তু আপনি স্বইচ্ছায় মারতেছেন না, এটা তাদের স্বইচ্ছায় তারা মরতেছে হিসাব করলে। কারণ ট্রেন তো আপনার সোজা যাবে, আর আপনার হাতে তো ওয়ে নাই, আপনার হাতে ওয়ে ছিল শুধু লাইন চেঞ্জ করার। আর একজন লোককে যদি আপনি মারতে যান তাহলে ওটা কিন্তু আপনি নিজের ইচ্ছায় মারতেছে। তো আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কিন্তু আপনি একজন লোককে মারবেন। যেই আপনাকে বলা হয়েছে যে এই একজন লোক আপনার ছেলে অথবা মেয়ে অথবা হচ্ছে আপনার সন্তান অথবা আপনার বাবা মা, তখন কিন্তু আপনার ভ্যালুটা, আপনার ওই যে একটা সম্পদ, এই একটা সম্পদের ভ্যালু কিন্তু আপনার মাথায় চলে আসছে। এখন কিন্তু আপনি ভুলেও সিদ্ধান্ত নেবেন না যে আপনি ওই একটাকে মারবেন। আপনি কিন্তু এখন সিদ্ধান্ত হবে যে সোজা যেহেতু যাইতেছে ট্রেন সোজাই যাক, বাকিটা আল্লাহ ভরসা। আপনার সিদ্ধান্ত কিন্তু এখন এমনটা হয়েছে। কমেন্টে জানাবেন এমনটা হয়েছে কিনা। বেসিক্যালি একটা থিওরি হচ্ছে ফেলেফা ফুটে 1967-এ যেটা লঞ্চ হয়েছে বলতে পারেন, এন্ড এটাকে মূলত ট্রলি ড্যামেটা বলা হয়। এটা সঠিক কোনো আনসার নাই, এটার আনসারটা ডিপেন্ড করে হচ্ছে আপনার চিন্তা শক্তির উপর। এখন চিন্তা করেন, আপনি প্রথমত 10 জনকে বাঁচাইতে চাইছেন, একজনকে মারতে চাইছেন। এন্ড দ্বিতীয়ত যখন আপনাকে বলছি যে ওই যে একজন সেটা আপনার পরিবারের সদস্যের কেউ, তখন আপনার কি হয়েছে যে ওই সম্পদটার ভ্যালু মাথার মধ্যে চলে আসছে যে এটা হচ্ছে 10 জনের থেকেও বেশি মূল্যবান আমার কাছে। তখন আপনি কি করলেন যে 10 জনের জীবন চলে যায় কিন্তু আমার সন্তান বা আমার বাবা মা বেঁচে থাকে। আপনার মাথায় এমন জিনিসটা আসছে। অ্যাকচুয়ালি এমনটাই হয়, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার লাইফের গোল স্যাটিসফাই করতে পারবেন, আপনি আপনার গোলকে ঠিকভাবে বুঝতে পারবেন এবং সেই গোলের মূল্যটা অনুধাবন করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি লাইফে কিচ্ছু করতে পারবেন না। এই যে ছোট থেকে বড় হচ্ছেন, লেখাপড়া করতেছেন, একটা পর্যায়ে গিয়ে কি করবেন বুঝতেছেন না, চাকরি করবেন, ব্যবসা করবেন না, বিদেশ চলে যাবেন, মাথায় আসছে না। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তারা আমাদের ব্রেনের ভিতর ঢুকাই দিছে, আমাদেরকে একটা ট্র্যাপের মধ্যে রেখে দিছে। সিদ্ধান্তটা যদি আপনি ছোট থেকে নিতে পারেন, আপনি চিন্তা করেন তো ইলন মাস্ক থেকে শুরু করে ওয়ার্ল্ড যারা কন্ট্রোল করতেছে বর্তমানে, তারা কতটুকু লেখাপড়া করছে। আমি বলতেছি না লেখাপড়া খারাপ, আমি বলতেছি যে সেলফ স্টাডির জিনিসটা খুব বেশি জরুরি। সেলফ স্টাডির পাশাপাশি বিজনেস টাইকুন হওয়াটাও খুব বেশি জরুরি। আপনাদেরকে ছোট থেকেই বিভিন্ন জিনিস হচ্ছে এক্সট্রা কারিকুলাম জিনিস শিখতে হবে, আপনাদেরকে বিভিন্ন বিষয়ে নলেজ অর্জন করতে হবে, সেই জিনিসের উপর কাজ করতে হবে, তাহলে আপনি ইন ফিউচার অনেক কিছু হইতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন লেখাপড়া করে আস্তে আস্তে আছে এইটা পাস করবেন, ওটা পাস করবেন, ওই ডিগ্রি নেবেন, ওই ডিগ্রি নেবেন, এরপর একটা বিসিএস করবেন বা সরকারি চাকরি করবেন বা মেডিকেলে ট্রাই করবেন বা ইঞ্জিনিয়ারিং ট্রাই করবেন, তাহলে এখান থেকে আমি বলে দিলাম যে 95% লোকের জীবনে কিচ্ছু করতে পারবে না ভালো করে। যা খুশি বলুক, মাথা নিচু করবেন, কাজ করবেন। আপনি জীবনে সফল হইতেছেন, মাথা নিচু করবেন, কাজ করতে থাকবেন। আপনি জীবনে অনেক বড় পর্যায়ে চলে গেছেন, মাথা নিচু করবেন, কাজ করতে থাকবেন। আপনি আপনার কাজ করতে থাকবেন, পুরো পৃথিবী একটা সময় আপনার দিকে তাকায় থাকবে।